আজকের ফিজিক্সের এই ক্লাসে আমরা পড়ব তাপ সঞ্চালন, ট্রান্সমিশন অফ হিট। তাপ সঞ্চালন কাকে বলে? কোনো উত্তপ্ত জায়গা থেকে, স্থান থেকে তাপ যদি কোনো শীতল জায়গার দিকে যায় তখন সেই পদ্ধতিটাকে আমরা বলি তাপ সঞ্চালন। তো ছোটোবেলা থেকে তোমরা একাধিকবার এটা পড়ছো, নতুন করে বলার কোনো অপেক্ষাই রাখে না যে তাপ তিন পদ্ধতিতে সঞ্চালিত হতে পারে এক জায়গা থেকে আর এক জায়গায়। There are three ways to transmit, তাই না, for the transmission of heat from one place to another. তো নাম্বার 1 পরিবহন পদ্ধতি, যাকে ইংরেজিতে বলে কন্ডাকশন। নাম্বার 2 পরিচলন পদ্ধতি, যাকে বলে কনভেকশন। আর নাম্বার 3 বিকিরণ পদ্ধতি, যাকে বলে রেডিয়েশন। তো নর্মালি তোমরা জানো কম বেশি যে কঠিনের জন্যই মূলত পরিবহন বা কন্ডাকশন পদ্ধতিটা প্রযোজ্য। পরিচলন পদ্ধতিটা নর্মালি তরল বা গ্যাসের জন্য প্রযোজ্য। আর বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যমই লাগে না। এখন কাকে পরিবহন পদ্ধতি বলে, কাকে পরিচলন পদ্ধতি বলে, আর কাকে বিকিরণ পদ্ধতি বলে, এইটা ডেফিনেশনস দেব কি ডেফিনেশনস দেব না, তাত্ত্বিকভাবে সংজ্ঞা দিয়ে ব্যাখ্যা করব কি করব না, এটাই ভাবছিলাম সকালবেলা। তো আমার মনে হলো চলো একটা গল্পই বলে ফেলি। সুজিত স্যার তো এমনিতেই গল্প বলে। একটা দৃশ্য কল্পনা করো, যেমন আমি একটা স্কুল টিচার, তোমরা জানো ফিজিক্সের টিচার হাই স্কুলের। ধরো কোনো একটা সময় আমাদের স্কুলে এক লরি ইট এসেছে, আর স্কুলের গেটের দরজাটা খুব একটা চওড়া নয় বলে সেইটার লরিটা গেট দিয়ে ঢুকে আমাদের স্কুল গ্রাউন্ডে ইটগুলোকে রাখা যায়নি। সেই জন্য কী করা হয়েছে, লরি থেকে রাস্তার ওপরে ইটগুলোকে নামিয়ে রাখা হয়েছে। এবার ছাত্রদের ওপরে দায়িত্ব পড়েছে, 11-12 ছাত্রদের ওপরে সেই ইটটা রাস্তা থেকে মাঠে ট্রান্সমিট করবার জন্য, ট্রান্সমিশন করতে হবে। এবার আমি ফিজিক্সের টিচার সুজিত স্যার, ভীষণ জনপ্রিয় স্যার, আমাকে স্টুডেন্টরা জিজ্ঞেস করলো স্যার কীভাবে করা যায়। তা আমি তাদেরকে বলবো there are 3 ways to transmit your bricks from road to the school ground. কীভাবে? নাম্বার 1, তোমরা সারি সারিভাবে দাঁড়িয়ে যাও, অর্থাৎ 50 জন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে যাও। একটা ইটকে এখান থেকে নেবে, নিজে স্থান পরিবর্তন করবে না, পাশের জনকে দিয়ে দেবে, সে এখান থেকে নিয়ে আবার পাশের জনকে দিয়ে দেবে। কল্পনা করতে পারছো তো? তাহলে এই যে একখান থেকে নিয়ে পাশের জনকে দিয়ে দিচ্ছি, আমি যে লোকটা ইটটাকে বহন করছি মাধ্যম, সে স্থান পরিবর্তন করছি না। এই ঘটনাটা হচ্ছে পরিবহন পদ্ধতিতে ইটকে রাস্তা থেকে স্কুল গ্রাউন্ডে নিয়ে যাওয়ার পদ্ধতি। আমি তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করছি, আগে এক্সাম্পলটা তো দিয়ে নিই। নেক্সট হচ্ছে কি করা যেতে পারে না, কেউ এক জায়গায় লাইনভাবে দাঁড়ালো না, কি করলো, যে যার মতো একটা করে ইট নিল, দুটো করে ইট নিল, মাথায় নিল, ইটটাকে বহন করে রাস্তা থেকে গ্রাউন্ডে নিয়ে চলে গেল, তাই না? এখানে মাধ্যম যে বহন করছে সে কি করছে, সে ইটটাকে মাথায় নিয়ে নিজেই চলে যাচ্ছে। অর্থাৎ যে মাধ্যম সে কি করছে, ব্রিকটাকে, ইটটাকে জাস্ট রাস্তা থেকে নিয়ে নিজেই স্থান পরিবর্তন করতে 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 স্কুল গ্রাউন্ডে রেখে আসছে বা স্কুলের মাঠে রেখে আসছে। এইটা হচ্ছে পরিচলন পদ্ধতিতে ইটের পরিবহন। আর একটা পদ্ধতি আছে, শুধু বদমাশ চিন্তা যাদের আছে আমার মতো, একদম বদমাশি চিন্তা তাদের মাথায় আসবে। রাস্তা থেকে মাঠ তো বেশি দূরে নয়, একটুখানি, যে যার মতো নেবে, একটা করে ইট নিয়ে ছুঁড়ে ছুঁড়ে দেবে মাঠ লক্ষ্য করে। অর্থাৎ কোনো মাধ্যম টাধ্যম লাগবে না, বোঝা গেল কথাটা? সোজা রাস্তা থেকে ইটগুলো গিয়ে কোথায় পড়বে? মাঠে পড়বে। এই পদ্ধতিটাকে বলা হয় বিকিরণ পদ্ধতিতে ইটের পরিবহন। তো আশা করি বোঝা গেল, তুমি ইটের জায়গায় শুধুমাত্র তাপটাকে ধরে নাও। যে পদ্ধতিতে তাপ সঞ্চালন করতে গেলে কোনো একটা মাধ্যম, মনে করো এর অণুগুলো স্থান পরিবর্তন করবে না, শুধু এখান থেকে তাপটা নিয়ে এখানে দিয়ে দেবে, ওই হাতে হাতে দেওয়া যেটাকে বলে, এরা এখান থেকে নিয়ে এখানে দিয়ে দেবে। সেই পদ্ধতিতে তাপ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হয় তখন আমরা বলি পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হচ্ছে। ধাতুর মধ্যে দিয়ে, কঠিন পদার্থের মধ্যে দিয়ে পরিবহন পদ্ধতিতেই তাপ সঞ্চালিত হয়। আমি তার আণবিক ব্যাখ্যাতে আসব। আর যে পদ্ধতিতে বাহক মাথায় ইট নিয়ে বহন করে নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ নিজেই স্থান পরিবর্তন করছে, যেমন যদি এক পাত্র জলকে গরম করো, নিচের জলটা গরম হয়ে যাবে, তারপর সে উপরের দিকে হালকা উপর উঠে আসবে, উঠতে উঠতে তাপ ছাড়তে যাবে, আবার যে ঠান্ডা হয়ে যাবে আবার নিচে চলে যাবে। এই যে নিচ থেকে তাপ নিয়ে জলের অণুগুলো নিজেই বহন করে ওপর দিকে নিয়ে যাচ্ছে, একে বলা হয় বিকিরণ পদ্ধতিতে তাপের সঞ্চালন।
আর একটা পদ্ধতি আছে, সূর্য থেকে যে পদ্ধতিতে তাপ পৃথিবীতে আসে, বিকিরণ পদ্ধতি, কোনো মাধ্যম টাধ্যম লাগে না, পুরো ফোটন কণাগুলোকে তাপগুলোকে এরকম করে ছুঁড়ে ছুঁড়ে দেয় আর সাটাং করে চলে আসে, যার উপরে গিয়ে পড়ে সে কেবল গরম হয়। তো এই যে তিনটে পদ্ধতি আমরা এই আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে শুধু প্রথমেরটুকু বললাম, কিন্তু তিনটে পদ্ধতির তাপ সঞ্চালনের ব্যাপারটা আমরা তিনটে আলাদা আলাদা ক্লাসে পড়ব। তো আজকের ক্লাসে আমরা পড়ব কন্ডাকশন অফ হিট বা তাপের পরিবহন। তো প্রথমেই বলে দিয়েছি পরিবহন পদ্ধতিটা নর্মালি কঠিন পদার্থের জন্য প্রযোজ্য। যদি কখনো পরোটা ভাজতে গিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করো, দেখবে কিছুক্ষণ পরে গরম হয়ে গেছে। প্রথমে গরম লাগছে না, পরোটা বেশ ভাজছিলে, নাড়াচ্ছিলে, তারপরে কিছুক্ষণ পরে দেখবে হাতটা গরম হয়ে গেছে। কেন? তুমি যদি এইখানটায় একটা মোমবাতি জ্বালিয়ে দাও, এখানে তাপ দাও, তাহলে প্রথমেই কিন্তু এইখানে তাপ লাগবে না, গরম হবে কি? হবে না। আস্তে আস্তে তাপ এখান থেকে আস্তে 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 পরিবহন পদ্ধতিতে এই হাতে চলে আসবে। এখন পরিবহন পদ্ধতিতে ধাতুর মধ্য দিয়ে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, একেই পরিবহন বলে। স্যার, এটা আপনার কাছে শোনার অপেক্ষা রাখেন, এটা আমরা জানি, কিন্তু মলিকুলার এক্সপ্লেনেশনটা জানো কি? জানো না? ওটাই তো আমি বলে দেবো। চলো জানি, হোয়াট ইজ দ্য মলিকুলার এক্সপ্লেনেশনস অফ দ্য কন্ডাকশন অফ হিট। তাপের পরিবহনের জন্য এই মলিকুলার এক্সপ্লেনেশনসটা কি? চলো লেটস সি। আমরা কি বলেছি? তিনটে পদ্ধতিতে তাপ সঞ্চালিত হতে পারে: কন্ডাকশন বা পরিবহন, কনভেকশন বা পরিচলন এবং রেডিয়েশন বা বিকিরণ। তো কন্ডাকশন পদ্ধতির আণবিক বিশ্লেষণ বা আণবিক ব্যাখ্যাটা আমরা জানব। একটা ধাতব দণ্ড নেওয়া হয়েছে ধরো, এবং সেই ধাতব দণ্ডে চারটে বিন্দুতে আমরা মোম এর সাহায্যে বা ওয়াক্সের সাহায্যে চারটে লোহার পিন বা আলপিনকে লাগালাম। এবার যদি এই ধাতব দণ্ডের এক প্রান্তকে আমরা আগুন দিয়ে গরম করি, তাহলে খুব স্বাভাবিকভাবেই পরিবহনের নিয়ম অনুযায়ী এই তাপটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবে। তাহলে প্রথম পিনটা খুলে পড়বে মোম গলে গিয়ে, তারপরে মোম দ্বিতীয়টা খুলে পড়বে এবং লাস্টেরটা খুলে পড়বে। এখন এটা কেন হচ্ছে? মলিকুলার থিওরি দিয়ে যদি এটাকে ব্যাখ্যা করো যে কিভাবে যাচ্ছে তাপটা, তখন যেখানে প্রথমে তাপটা লাগছে সেইখানটার যে অণু বা পরমাণু রয়েছে, সে কিন্তু বেশি পরিমাণে হিট এনার্জি পাচ্ছে বলে সে তার গতিশক্তিটাকে বাড়িয়ে নিচ্ছে, তাই না? দেখো এখানে হলুদ হয়ে গেছে, গতিশক্তিটা বেড়ে যাচ্ছে। এই গতিশক্তি বাড়ার ফলে সে কম্পনটা বাড়ছে, কারণ শক্তি মানেই তো তার গতিশক্তি। এই গতিশক্তিজনিত কারণে সে তার স্থান পরিবর্তনটাকে না করেই সে তার পাশের জনকে করছে। দেখো খেয়াল করে, ব্লু রঙে একটা ফ্রি ইলেকট্রন, যেহেতু ধাতব পদার্থের মধ্যে ফ্রি ইলেকট্রনরা থাকে, সেই ইলেকট্রনরাও কিন্তু এনার্জি নিয়ে গিয়ে দূরের ধাতব অণু বা পরমাণু তাকে কিন্তু তার গতিশক্তিকে বাড়িয়ে দিচ্ছে। এই যে ধাতব পদার্থের মধ্যে ফ্রি ইলেকট্রনসরা থাকে তাদের জন্য, এবং ধাতব অণুগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন না করেই শুধুমাত্র কম্পনটাকে বাড়িয়ে ফেলছে বলেই ধাতব দণ্ড বরাবর দেখো তাপটা সঞ্চালিত হচ্ছে উত্তপ্ত জায়গা থেকে শীতলতম জায়গায়, এবং সেই জন্যই কিন্তু ওয়াক্সটা গলে গিয়ে পিনগুলো পড়ে যাচ্ছে। এই যে কন্ডাকশন পদ্ধতিটা এই যে পদ্ধতিটা হচ্ছে, যেখানে ধাতব অণুগুলো স্থান পরিবর্তন করছে না, খেয়াল করে দেখো, শুধুমাত্র নিজে এনার্জেটিক হয়ে যাওয়ার ফলে নিজের স্থানে থেকেই নড়াচড়াটা বাড়িয়ে নিচ্ছে, গতিশক্তি বাড়িয়ে নিচ্ছে, এবং এই গতিশক্তিটা একটা জায়গা থেকে পাশের জনকে তার নেইবার এইরকম করে সঞ্চালিত হচ্ছে। এবং অবশ্যই এখানে কিন্তু আরেকজনও খুব ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা পালন করছে, যেটা আমি বললাম যে সলিডের ক্ষেত্রে, ধাতব পদার্থের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন। বোঝা গেল মলিকুলার এক্সপ্লেনেশনটা, ভালোই বোঝা গেছে অ্যানিমেশনের মাধ্যমে। খেয়াল করে দেখো, যখন আমি তোমাকে ব্যাখ্যা করছিলাম অ্যানিমেশনের মাধ্যমে, তখন আমি কিন্তু বলেছিলাম যে ফ্রি ইলেকট্রনসরাও, ধাতুর মধ্যে প্রচুর ফ্রি ইলেকট্রনসরা যেটা থাকে, সেই ফ্রি ইলেকট্রনসরাও কিন্তু কিছুটা তাপ নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে পাশের অণুগুলোকেও উত্তপ্ত করে ফেলছে। এইবার বলো, যে পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন বেশি থাকবে, সেই পদার্থ তাপের অনেক বেশি সুপরিবাহী হবে। তোমরা জানো যে পদার্থের মধ্যে তাপ চলাচল করতে পারে, তড়িৎ চলাচল করতে পারে খুব ভালোভাবে, তাকে সুপরিবাহী পদার্থ বলে। কেন একটা পদার্থ সুপরিবাহী হয়? তার কারণ তার মধ্যে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রনরা থাকে। এখন জিজ্ঞেস করবে না নিশ্চয়ই মুক্ত ইলেকট্রন কাকে বলে? ও জিজ্ঞেস করবে? আচ্ছা চলো তাও বলে দিচ্ছি। কোনো একটা অ্যাটমসের মধ্যে তোমরা জানো নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনরা টাইটলি ফিটেড অবস্থায় থাকে, আর ইলেকট্রন বেচারা ছোট ছোট যারা পুচকে তারা বিভিন্ন কক্ষপথে ওই নিউক্লিয়াসকে আবর্তন করতে থাকে।
যারা বাইরের দিকের ইলেকট্রন, যাদের ওপরে নিউক্লিয়াসের প্রভাব বড় কম, ফিবল, ইচ্ছা করলেই পরমাণুর মধ্যে থেকে বাইরে বেরিয়ে যাওয়াটা তাদের কাছে এমন কিছু ডিফিকাল্ট ব্যাপার নয়, তাদেরকে মুক্ত ইলেকট্রন বলে। আর যারা ভেতরের দিকের কক্ষপথে আবর্তন করে, নিউক্লিয়াসের আকর্ষণ বল বা প্রভাব তাদের উপরে বেশি, তাদেরকে বদ্ধ ইলেকট্রন বলে। আশা করি জানো, আমি জাস্ট ধরিয়ে দিলাম। এই যে বাইরের দিকে বাপে খাদানো মায়ে তাড়ানো যে ইলেকট্রনসরা, যারা ইচ্ছে করলে পরমাণু থেকে বেরিয়ে যেতে পারে, অ্যাটম থেকে, তাদেরকে বলা হয় ফ্রি ইলেকট্রন। তাহলে আমি যে আণবিক ব্যাখ্যাটা দিলাম, সেখানে ফ্রি ইলেকট্রন যদি বেশি থাকে তাহলে কি হবে? তাহলে আমার পরিবহনটা অনেক বেশি পরিমাণে হবে, রাইট অর নট? তাহলে বুঝতেই পারছো, লোহা, অ্যালুমিনিয়াম, কপার, রূপো, ধাতু যারা, তাদের মধ্যে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন আছে, এই জন্য এরা সুপরিবাহী পদার্থ। আর যাদের মধ্যে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন নেই, কাঁচ, তাই না, এরা হচ্ছে কুপরিবাহী পদার্থ। এখন কুপরিবাহী পদার্থ কেন? ফ্রি ইলেকট্রনস নেই। সুপরিবাহী পদার্থ কেন? ফ্রি ইলেকট্রনস প্রচুর পরিমাণে রয়েছে। এখন এখানে আমার একটা ছোট্ট করে কথা বলে দেওয়া দরকার। আমি জাস্ট ধান ভানতে শিবের গীতের মতো দুটো কথা বলবো। সবচেয়ে সুপরিবাহী যে ধাতু, নোন যে আমাদের ধাতু, সেটা হচ্ছে রূপো। বোঝা গেল? সিলভার, রূপোকে বলা হয় সবচেয়ে নোন। আমাদের যতগুলো নোন ধাতু আছে তাদের মধ্যে সবচেয়ে পরিবাহিতা বেশি হচ্ছে রূপো। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে বলি, এই যে মুক্ত ইলেকট্রনরা বলো বা অণু ধাক্কাধাক্কি করার জন্য বলো, এক জায়গা থেকে আরেক জায়গায় এক একটা এনার্জি প্যাকেট হিসেবে যায়। যখন আলোর এনার্জি প্যাকেট বলা হয় তাকে বলা হয় ফোটন। আর এক্ষেত্রে যখন হিট এনার্জি প্যাকেট হিসাবে, মানে এক একটা ইউনিট হিসাবে, তাই না, এক জায়গা থেকে এক জায়গায় 1 ইউনিট তো দিতে হবে, 1 ইউনিট হিট দিচ্ছে, এই 1 ইউনিট হিট বা যেটুকু ইউনিট হিট একটা অণু থেকে আরেকটা অণুতে যাচ্ছে, তাকে আমরা কি বলবো? ফোনন বলবো। কি বলবো? ফোনন বলবো। ঠিক আছে? সো ফোনন ইজ দ্য হিট এনার্জি প্যাকেট। বোঝা গেল কথাটা? এখন এই যে বিভিন্ন পদার্থ সুপরিবাহী বা কুপরিবাহী হওয়ার জন্য কি সুবিধা বা কি অসুবিধা, আমি একটুখানি আলোচনা করে দিই, পরীক্ষার সময় আসলেও আসতে পারে। দেখবে কোনো একটা পদার্থ সুপরিবাহী হওয়ার জন্য কি সুবিধা বা অসুবিধা হয়। শীতকালে যদি তুমি কাঠের চেয়ারে হাত দাও, দেখবে অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু একটা লোহার চেয়ারে হাত দাও, দেখবে ঠান্ডা লাগছে। কেন? লোহা তো সুপরিবাহী। সেই জন্য করবে কি, তোমার শরীর থেকে, শীতকাল তো, তোমার শরীরটাই তখন গরম, শরীর থেকে তাপও নিয়ে নেবে, তুমি একটু ঠান্ডা বোধ করবে। আবার যদি গরমকালে যদি রোদে তুমি রাখো চেয়ারটাকে, তো কাঠের চেয়ার তাড়াতাড়ি গরম হবে না, কিন্তু লোহার চেয়ার চট করে গরম হবে, হাত দিলেই ছাকা লাগবে। কেন না? লোহার সুপরিবাহিতা বেশি, পরিবাহিতা বেশি। একই রকমভাবে রন্ধন সামগ্রী হিসাবে আমরা কড়াই, খুন্তি, হাঁড়ি যা ব্যবহার করি, তার সবই কিন্তু ধাতব সুপরিবাহী পদার্থ। কেন? যাতে তাপটাকে সে চারিদিকে ছড়িয়ে দিতে পারে, সুষমভাবে সমস্ত খাবারে তাপ যেতে পারে। পরীক্ষাগারে, তোমরা জানো, পরীক্ষাগারে কাঁচকে যখন আমরা উত্তপ্ত করি, কাঁচের একটা পাত্রকে জল দিয়ে উত্তপ্ত করব, আমরা একটা তার জালির ওপরে সেটাকে রাখি, তার জালি পরীক্ষাগারে। কেন না? যাতে তার জালিতে সুপরিবাহী পদার্থ যাতে তাপটাকে চারিদিকে ছড়িয়ে দিতে পারে। আমরা যখন থার্মোমেট্রিক লিকুইড ব্যবহার করি, তোমরা জানো থার্মোমিটারের মধ্যে যে লিকুইডটা ব্যবহার করা হয় পারদ, ওটাকে বলে থার্মোমেট্রিক লিকুইড বা থার্মোমিতির তরল। তো বুঝতে পারছো, সেটা সুপরিবাহী নিতে হয়। পারদ হচ্ছে তাপের ভীষণ রকমের সুপরিবাহী, যাতে করে সে তাপটা নিজের মধ্যে নিয়ে প্রসারণটা হতে পারে। প্রসারণটা হওয়াতেই তো তাপমাত্রার পরিমাপ আমরা করতে পারি। অথবা ওই সরু নলের মধ্যে দিয়ে তাপ নেওয়ার ফলে যেহেতু সুপরিবাহী পদার্থ সে প্রসারিত হচ্ছে বলেই কিন্তু আমরা তাপমাত্রাকে মাপতে পারছি। শীতের দিনে তোমাদের বাথরুমে যে গিজার থাকে, সেই গিজারের মধ্যে তুমি জানো তো একটা কুণ্ডলিনী থাকে নাইক্রোম তারের মধ্যে দিয়ে যখন উচ্চ রোদ, তো নাইক্রোম তারের সেই উচ্চ রোদযুক্ত নাইক্রোম তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ যায়, তখন সে গরম হয়ে যায়, হিট দেয়। তো ওই কুণ্ডলিটা আমরা একটা টিউবের মধ্যে রাখি, যে টিউবটা কিন্তু তামার টিউব হয়। কেন তামার টিউব হয়? তামা তো তাপের সুপরিবাহী, ওইটাই তো জলকে দেবে না, জল গরম করবার জন্য, বৈদ্যুতিক গিজার, ওই জন্য তামার টিউবের মধ্যে রাখা হয়। আবার অনেক সময় তোমরা জানো যে ইঞ্জিনকে শীতল করবার সময় আমরা একটা দেখবা পাখা ব্যবহার করি, টা করে পাখা ঘুরছে। তো সেই পাখাটা তো প্লাস্টিকের পাখা হতে পারতো, কিন্তু না, ইঞ্জিনকে ঠান্ডা করবার জন্য যে পাখা ব্যবহার করা হবে সেই পাখাটা অ্যালুমিনিয়ামের পাত, মানে পাখনাগুলো যে প্লেটগুলো সেগুলো অ্যালুমিনিয়ামের হবে। কেন না? অ্যালুমিনিয়াম তাপের সুপরিবাহী। ও যে ইঞ্জিন, ওই জায়গাটা তো পুরো গরম হয়ে গেছে, সেই জায়গা থেকে গরম নিজে নিয়ে নিচ্ছে, নিয়ে যে পাখাটা ঘোরাচ্ছে বাতাসের মধ্যে দিয়ে, ও ওই গরমটাকে বাইরে পাস করিয়ে দিতে পারছে। ওটা যদি প্লাস্টিকের হতো তাহলে তো ও তাপ নিতে পারতো না। বোঝা গেল কথাটা? সেই জন্য ওটা কিন্তু ধাতব হয়, অ্যালুমিনিয়ামের হয়।
আবার তোমরা জানো, এটা বাড়িতে পরীক্ষা করে দেখো, পাতলা কাগজের যদি ঠোঙা বানাও, মানে পাতলা কাগজ হতে হবে, পাতলা কাগজে একটা প্যাকেটের মধ্যে জল নিয়ে তার জালির ওপরে বসিয়ে নিচে যদি আগুন ধরিয়ে দেওয়া যায় সঙ্গে সঙ্গে চট করে, তাহলে কিন্তু জল ফুটতে শুরু করবে। তার কারণ এটা পরীক্ষার সময় এসেছিল সিভিল সার্ভিসে, বলে দিলাম। মোটা কাগজ কিন্তু তাপের কুপরিবাহী, কিন্তু পাতলা কাগজ তাপের উত্তম পরিবাহী, জল কিন্তু ফুটতে শুরু করবে। বোঝা গেল? এইটা হলো তাপের সুপরিবাহী হওয়ার জন্য সুবিধা বা অসুবিধা। তো দেখো, আমি তাপের পরিবহনের আণবিক ব্যাখ্যা তোমায় দিলাম, কিন্তু একটা গাণিতিক ব্যাখ্যা না দিলে ক্লাসটা ঠিক সম্পূর্ণ লাগছে না, অসম্পূর্ণ রয়ে যাবে। গাণিতিক ব্যাখ্যাটা কি? যে এই যে তাপটা এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হচ্ছে স্যার, কী পরিমাণে সঞ্চালিত হচ্ছে, কে বেশি সঞ্চালন করতে পারে, কার সুপরিবাহিতা বেশি, সেইগুলো বলার জন্য তো একটা ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড লাগবে নাকি? আপনি তো রোজই পড়ানোর সময় বলেন ম্যাথামেটিক্স ইজ দি বিউটি কুইন অফ অল সায়েন্স, সবচেয়ে সুন্দরী রানী ম্যাথামেটিক্স। সো লেটস স্টার্ট দ্য ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনস। ধরো এখানে একটা ছবি যাচ্ছে, একটা চিত্র দেখা যাচ্ছে। এই চিত্রটা দেখো, একদিক থেকে হিট আর একদিকে যাচ্ছে। তো হিট কোথা থেকে কোথায় যাবে? যেখানে গরম সেখান থেকে, যেখানে ঠান্ডা সেদিকে যাবে। তো দেখো, যেখানে গরম θ1 আছে সেদিকটা গরম, θ1টা হচ্ছে গরম, আর θ2 যেখানে রয়েছে দেখো সেটা হচ্ছে ঠান্ডা। তাহলে θ1 ইজ গ্রেটার দ্যান θ2, এই জন্য কি θ1-এর দিক থেকে θ2-র দিকে যাবে। এখন এই যে যেটা যাচ্ছে সেই তলটার ক্ষেত্রফল হচ্ছে এ ফর এরিয়া। তাহলে তাপমাত্রার ডিফারেন্সটা কত? θ1 মাইনাস θ2। আর এইটা যে পরিমাণে চওড়া, সেই চওড়াটা আমি ধরলাম ডেপথ ডি ধরলাম, ডি হচ্ছে চওড়া। এবার টি সময় ধরে যদি তাপটা ওপাশ থেকে এপাশে আসতে শুরু করে, আমি মনে করলাম মোট কিউ পরিমাণে তাপ, কিউ কোয়ান্টিটি তাপ ওপাশ থেকে এপাশে এসেছে। তাহলে এই কিউটা ম্যাথামেটিক্যালি দেখো, এরিয়াটা যত বড় হবে তত বেশি বেশি তাপ আসবে, তাই না? তাহলে কিউ ইজ ভ্যারিজেস টু ক্যাপিটাল এ, মানে এ বাড়লে কিউ বাড়বে। এই তাপমাত্রা ডিফারেন্সটা যত বেশি হবে, তাই না, এপাশের থেকে এপাশের ঠান্ডা গরমের তাপমাত্রা ডিফারেন্সটা যত বেশি হবে তত বেশি তাপ এদিকে আসবে। সেই জন্য কিউ ইজ ভ্যারিজেস টু θ1 মাইনাস θ2। এখানে θ1টা কিন্তু বড়, যত বেশি সময় ধরে তাপ তুমি আসতে দেবে তত বেশি পরিমাণে তাপ আসবে। সেখানে কিউ ভ্যারিজেস টি ফর টাইম। আর এইটা যত বেশি চওড়া হবে তাপ তত কম যাবে, চওড়া কম হলে তাপ বেশি যাবে। তাহলে এটা উল্টো সম্পর্ক, কিউ ভ্যারিজেস 1/d। এই সবগুলোকে যদি আমরা একসঙ্গে লিখি তাহলে লেখা যাবে কিউ ভ্যারিজেস এ θ1 মাইনাস θ2 ইন্টু টি ডিভাইডেড বাই ডি। একদম ছোট্টবেলায় শিখিয়েছিলাম প্রথম ক্লাস থেকে, যদি ভ্যারিজেস চিহ্নটাকে তুলে দিতে হয় তাহলে একটা কনস্ট্যান্ট আনতে হয়। এখানে ধরলাম কনস্ট্যান্ট হচ্ছে কে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কে এ θ1 মাইনাস θ2 টি বাই ডি। এই কে হচ্ছে একটা ধ্রুবক, যাকে বলা হয় তাপের পরিবাহতাঙ্ক বা কন্ডাক্টিভিটি অফ হিট। এই কন্ডাক্টিভিটি যার বেশি সে তাপের তত সুপরিবাহী, এই কন্ডাক্টিভিটি যার কম সে তাপে ততটা পরিবাহী নয়। তাহলে বুঝতেই পারছো, সুপরিবাহী পদার্থের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি কে এর মানটা বেশি হয়, সেখানে সে বেশি বেশি তাপ পরিবহন করে। আবার ধাতুর মধ্যে বুঝতেই পারছো, রূপোর আমি বলেছি কন্ডাক্টিভিটিটা সবচেয়ে বেশি, তাহলে রূপোর কে এর মানটা সবচেয়ে বেশি হবে। এটা ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন। এখন এই ইকুয়েশন থেকে দেখো লেখা যায় কে ইজ ইকুয়াল টু কিউ ডি বাই এ θ1 মাইনাস θ2 ইন্টু টি। তাহলে আমাকে তোমরা বলো কে এর একক কী হবে? চলো হিসেব করো। কে এর একক দেখো, উপরে ক্যালোরি, নিচে মিটার স্কোয়ার, ক্ষেত্রফল, থিটা এখানে কি ডিগ্রি সেন্টিগ্রেড আর সেকেন্ড। তাহলে কি হচ্ছে ক্যালোরি মিটার টু দি পাওয়ার -2 পার ডিগ্রি সেন্টিগ্রেড পার সেকেন্ড। এটা হচ্ছে কে এর একক। তো আমি তোমাদের একটা ম্যাথামেটিক্যাল ব্যাকআপও দিয়ে দিলাম আজকের ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব পরিচলন পদ্ধতি, আর তারপরে ক্লাসে আমরা আলোচনা করব বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতির পরে বা তা ওই ক্লাসের মধ্যে আমরা গ্রিন হাউস এফেক্ট যেটাকে বলো সেটাও কিন্তু আমরা আলোচনা করে দেবো। তো এই ক্লাসটা দেখার পরে আরও অন্য ক্লাসগুলো দেখতে হবে। আর এই ক্লাসের পিডিএফটা কোথা থেকে পাবে? যদি এই ক্লাসটা পিডিএফটা পেতে হয়, দেখো ডেসক্রিপশন বক্সে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে ঢুকে যাও, সেখানে পিডিএফটা রাখা আছে, নিয়ে নিতে পারো। কিন্তু সমস্ত ক্লাস, পদার্থবিজ্ঞান বলো, ইতিহাস বলো বা অন্যান্য সমস্ত সিভিল সার্ভিসের যা যা ক্লাস লাগে সমস্ত ক্লাস কিন্তু আমরা ইউটিউবে পাবলিক করি না। বেশিরভাগ ক্লাসগুলোই কিন্তু আমাদের প্রাইভেট করা থাকে। কোথায়? ইউটিউব চ্যানেলে। যদি সেইগুলোকে নিতে হয়, অ্যাভেল করতে হয়, এখানে একটা ফোন নাম্বার যাচ্ছে, এই ফোন নাম্বারে ফোন করে আমাদের সেক্রেটারিদেরকে জিজ্ঞেস করো যে কীভাবে সেগুলো পাওয়া যাবে। ভীষণ ভালো থাকো, আর ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না।
আর যদি মনে হয় ভিডিওটা ভালোই হয়েছে একটা লাইক করেই দিতে পারো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা হিট করে অল বাটনটাকে প্রেস করে দিও। ভীষণ ভালো থাকো, খুব শীঘ্রই আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আপাতত এই পর্যন্তই, টাটা, বাই।